এটা এক্ষুনি আমি কালকে ব্রাজিল থেকে কালকে ছবিটা আমি অ্যাড করেছি। এটা অ্যামাজনে কেবেনের মাথায় খালি বাটারফ্লাইটা এসে বসছিল, বাট এটা দেখে সাধারণ লোকের এটা এমনি মিষ্টি ভালো লাগা লাগবে। কেবেন থাকলে ভালো হবে না, বাটারফ্লাই থাকলে ভালো হবে কিনা এটা ইম্পর্টেন্ট নয়। সো দ্যাট ইজ অ্যাজ আ ফটোগ্রাফার আওয়ার গোল ইজ টু কানেক্ট দ্য মাস অলসো। মানে আমি যখন কোনো ফটোগ্রাফারকে আমার খুশি করার গোল নয় যে কোনো ফটোগ্রাফার বলে দারুণ ছবি তুলছ, দরকার নেই। আমার পাশের বাড়ির মুদিখানার লোকটাকে যদি আমি কানেক্ট করতে পারি, দ্যাট উইল বি মোর রিওয়ার্ডিং। যে সে দেখে নেচার সম্পর্কে, আমাদের হোম সম্পর্কে খানিকটা জানলো, এবং এই প্রিপেয়ার্ড, মানে জানা মানে কি আমার একটা প্রিপেয়ার্ড সিটিজেন। যদি যেদিন আমার দরকার হবে এই প্রিপেয়ারনেসে, সেদিন তারা আমার হয়ে কাজ করবে। তো ক্রিয়েটিং আ লবি, ক্রিয়েটিং অ্যাম্বাসাডার্স ফর নেচার, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ধরনের ছবি হচ্ছে ইজিলি কানেক্টিং, যে দেখে একটা অন্য মজা লাগছে। ডেফিনেটলি ফ্রম সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ অলসো উই লার্ন সামথিং। ব্রাউন পেলিক্যান কীভাবে সার্ডিন মারে, বা এটা ঘড়িয়াল, যেহেতু এটা অ্যাকচুয়ালি এর সাইন্টিফিক স্টোরি হচ্ছে যে এটা মেল ঘড়িয়াল, যে কিনা 5-7টা, মানে এদের অ্যাকচুয়ালি কাইন্ড অফ হারেম থাকে, 5-7টা ফিমেল, এবং এই যে যতগুলো বাচ্চা, এটা একটা ফিমেলের নয়, 7-8টা ফিমেল ঘড়িয়ালের বাচ্চা, এবং মেল এই সময় এদেরকে পাহারা দেয়, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে ঘড়িয়াল একটা শান্ত প্রকৃতির ক্রোকোডাইল, যে কিনা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় এই সময়টা পাহারা দেওয়ার সময়। তো লোকের ভালো লাগবে, আচ্ছা কতগুলো বাচ্চা দেখা যাচ্ছে, ইন্টারেস্টিং, ইজ আ ভেরি পপুলার ইমেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরই একটা ছবি আমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং সেটা সারা পৃথিবীতে ভীষণ পপুলার। যখনই পোস্ট করে লোকে হ্যাপি হয়ে যায়। তার কারণ এইটা নয় যে ক্রোকোডাইল থাকলে আমাদের কত ভালো লাগবে, তারা ওইটা দেখে ভালো লাগবে, বা বাচ্চা আছে দেখতে ইন্টারেস্টিং লাগবে। সো দিস আর ইজিলি কানেক্টিং দ্য সেম ঘড়িয়াল বাই গট সাম আন্ডারওয়াটার শট অলসো ইন চম্বল, মানে চম্বল, ইউপি চম্বল, বা এই ধরনের ছবি যেখানে একটা ছোট্ট পাখি কিরকমভাবে একটা বড় রোলার এলিফেন্টের কর্বেটের ছবি, বা দিস ইজ ফ্রম আলাস্কা, ব্রাউন বেয়ার স্যামন হান্টিং করে, একটা ব্রুকস ফলস আছে কাটামাই ন্যাশনাল পার্কের মধ্যে। সো দিস আর বেসিক্যালি কানেক্টিং ইমেজেস। দিস টাইগার ইজ ফ্রম সুন্দরবন, সো ইটস আ ভেরি ডিফারেন্ট লুক। তো সুন্দরবনের বাই ওয়েলের এটা হচ্ছে হামব্যাক ওয়েল, এবং ওইটা কিন্তু জলের উপরে না, এটা আপসাইড ডাউন, ছবিটাকে উল্টে দেওয়া হয়েছে। উল্টে কেন দেওয়া হয়েছে? এইটা হচ্ছে মিক্সটা হচ্ছে জলের সাথে, তার উপরটা হচ্ছে জলের ভেতরটা। তো দেখছো, এটা হচ্ছে আমার কো ডাইভার, সেও তারও মাথা নিচে, কারণ আমরা মাথা নিচু করে ডাইভ করছি। তো যেহেতু আমার মাথা নিচে, আমি এইভাবে দেখতে পাচ্ছি বলে আমি সেটা দেখাচ্ছি, যেটা আমি দেখছি, আমার কাছে সেটা ইন্টারেস্টিং লাগছিল। তো ইটস ইজ লাইক আ ডান্সিং উইথ আ ওয়েল, humpback whale. So this kind of images connect easily. Flamingo nesting colony from Gujarat, বা cheetah hunting, মানে আমার কাছে যেটা বিরাট ডেফিনেটলি আই গেট, বাট ইটস আ ভেরি কমন থিং। কিন্তু লোকের জন্য এটা খুব ইন্টারেস্টিং, যে বাবা এটা দেখতে ভালো লাগে। বাট দ্যাট ইজ আ ওয়ে, ইটস আ কাইন্ড অফ বেট টু কানেক্ট, তো যে লোককে আমি অ্যাটলিস্ট সেই জায়গাতে নিয়ে আসা গেল। এটা কিন্তু আমার ইন্টারেস্টিং জিনিস, যে এটা লেপার্ড ক্যাট, সুন্দরবন, কিভাবে নিউ মেটাফোর্সকে এরা নেগোশিয়েট করছে, যে রানিং ওভার নিউ মেটাফোর্স, মানে এখান থেকে আমরা পা ফেলবো কী করে, আর ও তার মধ্যে রিফ্লেক্সেশনটা ভেবে দিচ্ছি যে আমি কোথায় কোথায় পা ফেলবো, কীভাবে যাবো, বা ফাইন্ডিং ভেরি ওল্ড 2009 ইমেজ, বাট ইটস এ পপুলার ইমেজ। এই ছবি দেখতে লোকে ভালোবাসে, বাট দিস ইজ হোয়াট আই সে দ্যাট create emotional connection, then scientific connection. মানে scientific connection is when you get to know something scientific. এটা যেরকম ওই গুজরাটের হুপোলা, they come for breeding in desert area, রাজস্থান, গুজরাট। এটা গুজরাটের রানাফ গাছের ছবি, এই বাচ্চাকে মা খাওয়ায়। আমি রোজ যেতাম ওখানে, একটা ডেজার্ট ফক্সের ডেন ছিল, যেখানে আমার ক্যামেরা, রিমোট ক্যামেরা লাগানো ছিল, লুকিয়ে রাখা ছিল, সেখানে আমি ছবি তুলতাম, এবং আমি দেখতাম এই নেসটাকে, যে এর মা রোজ খাওয়াতে আসতো। একদিন দেখি এর মা খুব চঞ্চল হয়ে পড়েছে, মানে চঞ্চল হয়ে পড়েছে। হুপোলার কোনোদিন না মাটিতে বসে, না কোথাও মানে পার্চ করে না। আমি দেখি গাছের উপর বসে আছে হুপোলার, একটা গাছ মতো ছিল, পুরো ন্যাড়া জায়গা, গাছটি মানে কোনো মানে কিছু একটা ছিল যেটা আমাদের গাছের মতো আর কি, সেখানে বসে আছে। উইচ ইজ দ্যাট ট্রিগার্স কোয়েশ্চেনস, কি হুপোলার যে কিনা উড়ে বেড়ায়, ফিট করে মাটি থেকে, কখনো কখনো দৌড়ে সে গাছের উপর বসে আছে কেন? পরে যখন আমি প্লাস আরও একটা জিনিস আমার আগে আমি নজর করেছিলাম, যে এরা নভেম্বর থেকে এই মার্চ, এই পিরিয়ডটা যদি দেখা যায়, যে নভেম্বরও আমি দেখেছি এরা নেস্ট করছে, আবার মার্চে গিয়েও নেস্ট করছে, সেম বার্ডকে দুবার নেস্ট করতে দেখেছি। তো যখন আমি ছবি দেখি, তখন আমি আনসার পাই, যে এই ছবিটা হচ্ছে আমার ডেনের ছবি। দেখি ওই উপলব্ধের বাচ্চাকে অ্যাকচুয়ালি মাদার ফক্স ওর বাচ্চা খাওয়ার জন্য নিয়ে চলে এসেছে। তো যখনই ওর ডেনে গিয়ে ওর নেস্টে গিয়ে বাচ্চা পায়নি, ইট বিকেম ভেরি স্ট্রেসড, যে কারণে গাছের উপর বসেছিল। সো দ্যাট ওয়াজ দ্য আনসার।
এবং যে কারণে ওরা এই থ্রেটটা আছে বলে যে একটা ব্যারের এরিয়াতে ওর বাচ্চাকে খেয়ে দেবে না, এই ফক্স এসে নিয়ে যেতে পারে, ভীষণ কেমন ফ্লোজ হয়ে রাখে, এবং সেই রাখে বলে ওই মানে হান্টিং হয় বলে ওরা আবার নেস্ট করে। একবার নভেম্বরে যদি ফেল হয়ে গেল আবার ফেব্রুয়ারি দেওয়া শুরু করবে। তো এই ছবি থেকে সেই ইনফরমেশনটা পাওয়া যায়। সো দিস কাইন্ড অফ সাইন্টিফিক, আমরা ইস্টার্ন ঘাটে কাজ করছি, যে আগামীকাল ইস্টার্ন ঘাটে যাচ্ছি, আমাদের একটা ফিল্ম চলছে ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য। তো ইস্টার্ন ঘাটে উই উইটনেস দিস লাইকোডন, দ্য স্নেক, এটা হচ্ছে গোল্ডেন গেকো, যেটা কিনা একটা ইস্টার্ন ঘাট এন্ডেমিক লিজার্ড স্পিসিস। এই ডিম পারে ওই রকি ওয়ালে, এবং সেই লাইকোডন এই ডিম খায়। এটা আমরা ওখানে দেখিনি, মানে ফটোগ্রাফি এভিডেন্স হয় যে এখানে খাচ্ছে। সো উই লার্ন সামথিং ফ্রম দ্য ফটোজ। So these are kind of scientific information. সুন্দরবনে আমরা জানি বাঘ নদী ক্রস করে, কিন্তু আমরা বলি এইটা আমি একটা বাঘকে ড্রোনে ফলো করতে করতে দেখলাম বাঘ নদী শুধু ক্রস করছে না, নদীকে ইউজ করছে অ্যাজ এ মানে ট্রান্সপোর্টের। যেহেতু নদীতে কারেন্ট আছে, টাইডের সময় নদীর জল মুভ করছে, তো কারেন্টের সাথে সাথে ও 1.2 পয়েন্ট A টু পয়েন্ট B যাচ্ছে জলের কারেন্টকে ইউজ করে। সো আমরা কখনো এইটা দেখিনি, এটা কিন্তু ওই ফলো করানোর ফলে দেখতে পেয়েছি। এবং আই হ্যাভ এভিডেন্স, ভিডিও আছে, ছবি আছে, এবং প্রুফ অলসো যে ইট ইজ ডুইং দ্যাট। সো সামথিং নিউ। বা কখনো এই যে স্পাইডার লিজার্ড মেরে খাচ্ছে, এগুলো আমরা ফটোগ্রাফি যখন আমরা দেখতে পাচ্ছি বলে আমরা জানতে পারছি। দিস আর কাইন্ড অফ সাইন্টিফিক ইনফরমেশন দ্যাট কে প্রে, কে প্রেডিটার। এইটা আমার একটা রিসেন্ট ছবি অ্যামাজনে, এই যে ফলটা আছে না কাপু, মানে আমাজনে প্রচুর কম, এবং এই টুই প্যারাকিটস এরা ওটাকে ফাটিয়ে খায় বলে এই সিড ডিসপার্সাল হয়। তো সিড ডিসপার্সালের একটা রিজন হচ্ছে এই প্যারাকিট। তো ওই ফলটা ওয়েট করে বসে থাকে কবে প্যারাকিট সেটাকে ফাটিয়ে দেবে। এই সমস্ত উড়ে উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, তো এই সমস্ত ওরা ফাটিয়ে দিচ্ছে, আর তারপরে ধীরে ধীরে এই সমস্ত সিডগুলো অ্যামাজনে নানা জায়গায় ছড়িয়ে যাবে। সো দ্যাট কাইন্ড অফ সাইন্টিফিক ইনফরমেশন উইল গেট ফ্রম ইমেজেস। এটা আমার খুব পছন্দের ইন দ্য সেন্স আমি, বিকজ এটা আমার খুব অ্যামেজ করে যে আই ক্যান সি দ্য এন্টায়ার জিওগ্রাফি অ্যান্ড দ্য সাইন্স অফ হিমালয়, দ্য পজিশন। হিমালয় যে আমাদের যে একটা দুর্দান্ত কাজ করে, এখানে দেখা যাচ্ছে পিছনে ওই গ্রেটার হিমালয় দেখা যাচ্ছে, তারপরে পীর পাঞ্জালের খানিকটা পাড় দেখা যাচ্ছে, তারপরে ধৌলাধার, এই নিচের সামনে এসে শিবালিক, এবং সমস্ত নদী সেখান থেকে এসে আমাদের ইন্ডিয়ার যে জলের সাপ্লাই, প্লেনল্যান্ডে সাপ্লাই রাখছে, পুরো একটা এন্টার সিনারিও এটা দেখা যাচ্ছে। সো উই ক্যান, আমরা বলি না যে এটা এরকম হয় যে গ্রেটার হিমালয়, তারপরে এখান থেকে পীর পাঞ্জাল, নাও উই ক্যান সি কে হাউ ইট ইজ। সো দ্যাট গিভস আ কাইন্ড অফ সাইন্টিফিক ইনফরমেশন। এক্ষুনি যখন আমি, এটা একটা মোবাইলে নেওয়া ছবি, তো আমার অনেক সময় থাকে রেন ফরেস্ট, ইটস আ গ্রেট এক্সাম্পল। আমি দেখেই আমি এত অ্যামেজড করে মোবাইলে ছবিটা নিয়েছি। দেখো বৃষ্টি কোথায় হচ্ছে, দেখো যেখানে ফরেস্ট আছে, যেখানে ফরেস্ট নেই সেখানে মেঘ নেই, কারণ কি ফরেস্ট ময়েশ্চার ছেড়ে ওই ক্লাউডকে স্যাচুরেট করে নিজের এরিয়াতে বৃষ্টি নামিয়ে দিচ্ছে। তার মানে কি যে ফরেস্টের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস রেন, ফর রেন, দিস ইজ আ প্রুফ যে যেখানে ফরেস্ট নেই সেখানে ক্লাউড নেই, ক্লাউডকে ফরেস্ট ডেকে নিয়ে এসছে নিজের উপরে। তো যখনই আমি এটা দেখলাম, দিস ইজ আ গ্রেট ইনফরমেশন ফর মি। মানে এক্ষুনি আমি যখন মানাউস থেকে আমি ফিরছিলাম সাও পাওলো, তখন আমি দেখি, তখন মোবাইলে ছবি নিয়ে আমি, এটা ভালো ইন্টারেস্টিং ইনফরমেশন টু শেয়ার। কেভে গিয়ে আমি যখন এই যে পোপ স্পিড ভাইপার 500 ফিট ডিপ, যেখানে কোনো লাইট নেই, তারপরে 8 কিলোমিটার গিয়ে সেখানে আমি একটা ল্যান্ড রেপ্টাইলকে দেখতে পাচ্ছি। দিস ইজ আ সাইন্টিফিক ইনফরমেশন। যে এই ট্রিগার্স কোয়েশ্চেন, কে কি করে ওখানে, কি করে আসলো, ও কি ছিল এখানে জন্ম, এখানে খায় কি, বা ও কি বাই চান্স চলে এসছে। সো সায়েন্সের দ্য বেস্ট, মানে সায়েন্সের মেইন পার্ট ইজ কোয়েশ্চেন্স, ইটস নট দ্য আনসার। তো যখন আমাদের এই সামথিং ট্রিগার্স কোয়েশ্চেন, দেন উই গো ফর ইট অ্যান্ড দেন উই লার্ন সামথিং নিউ। আমি যখন কেভে গেছিলাম তখন আমার কাছে 10টা কোয়েশ্চেন ছিল, যখন আমি কেভ থেকে ফিরেছি তখন আমার কাছে 1000টা কোয়েশ্চেন। বিকজ more we know, more we get together, we know nothing. So that is the best part. The more we learn, যে আমরা যে কিছুই জানি না, সেই না জানার পরিধিটা আমরা দেখতে পাই যে আমরা কিছুই জানি না। যখন আমরা জানি না তখন মনে আমরা অনেক কিছু জানি, যেই অল্প অল্প জানতে শুরু করবো তখন না জানার লিমিটটাকে দেখা যায়, কিছুই তো জানি না। তো এটা হচ্ছে যে যখন ওখানে আছে, ওখানে নতুন লেপ্টোব্রাসিয়ামের একটা নতুন ফ্রগ স্পিসিস পেয়েছি, যেটা নিউ স্পিসিস। এখন কেউ যদি গিয়ে স্পেসিমেন কালেক্ট করে ডিসক্রাইব করতে পারে, ইট উইল হ্যাপেন, বাট নাও উই গট ফটো অ্যাট লিস্ট, উই স ইট যে কি হচ্ছে না হচ্ছে। শুধুমাত্র নট দ্য ব্লাইন্ড ফিশ পিছনে দেখা যাচ্ছে, কিন্তু সাথে সাথে ওগুলো ব্লাইন্ড ফিশ ওই পুলের মধ্যে। তো
তো ব্লাইন্ড ফিশও আছে, সেখানে আমরা নতুন স্পিসিস পেয়েছি, যেখানে একটা নতুন রেপটাইলকে দেখতে পাচ্ছি, ল্যান্ড রেপটাইল, যে কিনা ওখানে গিয়ে বসে আছে। সো দিস ইজ দিস আর অল সাইন্টিফিক ইনফরমেশনস। সো emotional connections, scientific connections, then stories, interesting stories, so we can find out. এটা ম্যানগ্রোভের সিড দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ব্রুগিয়েরার সিড রয়েছে, রাইজোফোরা সিড রয়েছে, থিক লিফ মানে ম্যানগ্রোভের থিক লিফ এই কারণে প্রচুর সল্ট, যেহেতু সল্ট ওরা প্রচুর এক্সট্রাক্ট করে, তো সল্ট পাতায় জমে থাকে। তো তার মধ্যে নার্সারিও রয়েছে, মাছ ঘুরে বেড়াচ্ছে। So we can explain the entire ecosystem, যেখানে কি ঘটছে, যে ভিভিপারাস জার্মিনেশন হয়, সিড জলের সাথে পড়ে একটা জায়গায় গিয়ে পড়ে সেখান থেকে গাছ হয়, তাদেরকে অ্যাডাপ্টেশন। সো উই ক্যান টেল স্টোরিজ। দিল্লিতে আমি একটু একটা আরবান স্টোরি মানে তৈরি করছি, যে হাউ I mean it is not about বাঘ, হাতি and so now পিছনে হুমায়ুন টুম্ব দেখা যাচ্ছে, but there is spider who is surviving also. So we can show this, that how city is not about all big things. Insects, spiders, এখানে একটা লিগ স্পাইডার একটা হ্যান্ডকে হান্ট করেছে। তো দিস ইজ ইন লোদি গার্ডেন। তো লোকজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, বাট দিস ইজ সামথিং হ্যাপেনিং জাস্ট বিসাইড ইট। তো ইট ইজ ইন্টারেস্টিং। তো সেখানে কোনো মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তো অল ইন আওয়ার সিটি ল্যান্ডস্কেপ দেয়ার আর প্রেজেন্স অফ ওয়াইল্ড অ্যানিমাল, এবং উই ক্যান টেল দ্য স্টোরিজ উইথ দ্য হেল্প অফ ইমেজেস। দেন ইস্যুস, অফকোর্স দিস আর নেগেটিভ ইস্যুস, যে আমাদের আশেপাশে কি ঘটছে সেইগুলো, স্পেশালি ফর দ্য পলিসি মেকার, উই ক্যান কানেক্ট দ্য পলিসি মেকার্স দ্যাট দেখো ওই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা বানিয়েছি। তো ওই যে বলছিলাম যে আমরা ম্যাথামেটিক্স এবং কাঁচা, অ্যাকচুয়ালি আমরা সবসময় মনে করি যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, যদি আমি জঙ্গলের বাইরে দিয়ে রাস্তাটা ঘুরিয়ে নিলে 100 কোটি টাকা বেশি খরচা হবে, বাট আমরা ওই ক্যালকুলেশনটা জানি না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লাইফ উইল লুজ অ্যাকচুয়ালি। মানে ওইটাকে জানতে গেলে না উল্টো করে ভাবতে হবে, যে আমি যদি এই বাঁদরকে ফিরিয়ে আনতে চাই তাহলে আমার কত খরচা হবে, বা ফরেস্ট থাকার যে ফ্রেশ এয়ার তার ভ্যালু কত, যা ওয়াটার তার ভ্যালু কত। আমরা এগুলো উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ অল দিস নন ট্যাঞ্জেবল থিংস, নট অনলি ফর দ্য দিস ন্যাচারাল রিসোর্সেস, অলসো ইন আওয়ার লাইফ। যেমন আমরা ভালোবাসা, ট্রাস্ট, এগুলোর ভ্যালু করতে জানি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রফিট ভেবে লস করি, কারণ আমরা মেটেরিয়ালটাকে আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ এটার ভ্যালু এত। দেখা গেল আমি 10,000 টাকা লাভ করলাম, কিন্তু ট্রাস্ট হারিয়ে ফেললাম। ট্রাস্ট কিনতে গেলে কত টাকা লাগবে এটা ভেবে দেখতে হবে, কোটি টাকা দিয়েও ট্রাস্ট কিনতে পারবে। তো তেমনি আমরা যখন কোনো কিছু লুজ করি, এগুলো আমরা কিন্তু কোটি টাকা দিয়েও ফিরে পাবো না। সো নাও বিকজ অফ দ্য ব্যাড ম্যাথামেটিক্স, আমরা রাস্তাটাকে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে গেলাম, যার জন্য প্রত্যেক দিন আমরা উই আর লুজিং রিসোর্সেস উইচ আর লাইক প্রাইসলেস। তা আমরা যখনই লোকে কানেক্ট করতে পারবো, তখন আমরা ভ্যালুটা বুঝতে পারবো, তখন we can take decision যে চলো রাস্তাটাকে আমি বাইরের দিকে নিই, it is more profitable. Actually 100 কোটি is nothing than the value of this life. আমরা প্রচুর হান্টিং, তারপরে এই যে হিমালয়ান ব্রাউন বেয়ারকে কুকুরের, আমাদের dogs are a huge problem all over India, stray dogs and free ranging dogs মানে যারা dog should be owned by people, লোক ডগকে ওন করবে, কিন্তু যারা যে সমস্ত কুকুর বাইরে ঘুরে বেড়ায়, যাদের ওনার্স নেই, they are not part of this ecosystem. Dogs are not part of our ecosystem and they are creating a lot of issues. So we need to know that সমস্ত ন্যাশনাল পার্ক, আমি ইন্ডিয়ার এমন কোনো জায়গা দেখিনি যেখানে এখন ফ্রি রেঞ্জিং ডগের প্রবলেম নেই, কারণ নাম্বার এত বেড়ে গেছে। কারণ উই ক্যান ইনক্রিজ নাম্বার, না, ইট ইজ ভেরি ইজি, লাইক পোল্ট্রি, উই ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ ডগস, ইটস ইজি, it is not about the emotion and anything. I love dog very much, but they should be owned by someone. They're supposed to be outside or in the forest, because they are not part of the ecosystem. We can own it, we love dog, we can own it. So the lot of problems are around feeding problems. So these are the issues. We can logging, deforestation, sand mining in the river, in the Ganga, আমাদের কাটোয়াছড়ি, যেখান থেকে এখানে ওয়াটারের রেস থাকে। So we can bring these issues with the help of photographs to the policy makers. তো সেইটা মানে ইস্যুসকে আমরা মানে যে পার্টগুলো আমি বলছিলাম, যে ইমোশনাল কানেকশন, দেন সাইন্টিফিক কানেকশন, দেন স্টোরিজ অ্যান্ড দেন ইস্যুস। দিস ইজ দ্য ওয়ান স্টোরি অফ ইস্যুস, যেখানে আমি ছোট ফিল্ম বানিয়েছিলাম। এটা হচ্ছে প্ল্যাটো এরিয়া অফ গোয়া অ্যান্ড মহারাষ্ট্র। প্ল্যাটো দেখে মনে হয় কিছু নেই, লাইফলেস, ব্যারেন, পুরো ভাস্ট ব্যারেন এরিয়া। সো যখন ব্যারেন এরিয়া মনে হয় ঠিক আছে, আমরা এখানে চাকরি করতে পারি, উই ক্যান এক্সপ্লয়েট দ্য ল্যান্ড, উই ক্যান do mining and lot of things.
আমরা করতে পারি, আমাদের করতে হয়, এমন নয় মাইনিং এগেনস্ট নয়, কারণ মাইনিং উই ইউজ এভরিথিং অল মাইন্ড অ্যাকচুয়ালি, এমন নয় উই ক্যানট বি hypocrite. We have to be sensible, responsible and aware of all these things, যে আমাদের কাজটা ইনক্লুসিভ হবে। যখনই আমরা ভাবছি এখানে কিছু নেই, যে কারণে আমরা ওটা জায়গাটাকে এক্সপ্লয়েট করছি, আমরা দেখে মনে হচ্ছে এখানে কিছু নেই, বাট when the moment you take a closer look, এখানে দেখে মনে হচ্ছে কিছু নেই, ডান দিকের ওই জায়গাটা সাদা স্পট দেখা যাচ্ছে, that's the nest of sparrowlark, এরকম অসংখ্য নেস্ট ওখানে ছড়িয়ে আছে। তেমনি ওখানে this plateaus which looks barren, they are the, ওই প্ল্যাটো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ওখানে আম্বলি টোড দেখা যাচ্ছে ফ্রগটা, ওখানটা ফ্রগ আছে আম্বলি টোড, ওই ডান দিকে যে ঘাসগুলির মধ্যে জোর মতো। সো that Amboli toad only the found in laterite plateau, nowhere else. They are endemic to laterite plateau. তো প্ল্যাটো যদি না থাকে এগুলো থাকবে না। তো এরকম প্ল্যাটো প্রচুর, এটা Amboli সেম টোড in a different angle to show that they actually are very much camouflaged with the habitat. তো Amboli toad, burrowing frogs, সেখানে প্রচুর যে পুল থাকে সেখানে প্রচুর ফ্রগ ওখানে ব্রিড করে, মাইক্রোহাইলাস, short-scale pit viper. They love to live in plateau. So plateau actually supports lot of animal groups, gecko, Sicilians. Many Sicilians actually survive in plateau. এবং plateau যে শুধুমাত্র endemic species এর জন্য না, sometimes animals come there to explore for different purpose. যেমন এইখানে এই সেন্টিপিড, এই প্ল্যাটো থেকে ক্র্যাবটা প্ল্যাটো স্পেসিফিক, কিন্তু সেন্টিপিডটা এসছে এখানে ওই প্ল্যাটোকে, এই টাইগার সেন্টিপিড এসে ওই ক্র্যাব হান্টিং করে খাচ্ছে। তো ইট ইজ আ ফিডিং গ্রাউন্ড। সো প্ল্যাটো ক্যান বি used for different purpose, for survival, for feeding. This mantis is a plateau specific, plateau endemic mantis, যেটা শুধুমাত্র প্ল্যাটোতেই পাওয়া যায়। প্ল্যাটোতে আমাদের কাশ প্ল্যাটো খুব বিখ্যাত, যেখানে প্রচুর ফ্লাওয়ার স্পিসিস আছে, প্রচুর এন্ডেমিক প্ল্যান্টস রয়েছে, সেখানে প্রচুর ইনসেক্ট সার্ভাইভ করছে। এবং ইট ইজ নট ট্রু যে প্ল্যাটোতে কিছুই নেই, প্ল্যাটো ইজ নট ব্যারেন। তো যখনই আমরা জানতে পারবো এই ডিপ করি যে প্ল্যান্টটা দিস ইজ এন্ডেমিক প্ল্যান্ট স্পিসিস টু প্ল্যাটো, তো আমরা যখন জানতে পারবো আচ্ছা প্ল্যাটোতে কাজের জিনিসও আছে, দেন আওয়ার অ্যাকশন উইল বি ভেরি রেসপন্সিবল। তখন আমরা খেয়াল করবো আচ্ছা এখানে দেখবো যে ইজ ইট আ অ্যাক্টিভ হ্যাবিট্যাট, ইজ ইট আ ইউজফুল হ্যাবিট্যাট, then our action will be very responsible, and that is why we need to aware about যে কি হচ্ছে না হচ্ছে। এটাও প্ল্যাটোর আশেপাশে রাস্তা গেলে সেখানে ক্যামিলিয়ান, ইভেন রোড লেপার্ড গেকো প্রচুর সময় রোড ক্রস করে, সবই কিন্তু প্ল্যাটোর আশেপাশে আর কি। সো ইভেন এই হোটেলে আমি ছিলাম, একদিন সকালবেলা উঠে দেখি এই এটা ট্রাভাঙ্কুর উলফ স্নেক, একটা যে টিকটিকিটাকে ধরে খাচ্ছে, সেই টিকটিকিটা হচ্ছে হেমিড্যাক্টাইলাস কোর্সানি, দুটোই এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি টিকটিকি যদি ঘরের দেওয়ালের দিকে থাকে, উলফ স্নেক এসে এক্সপ্লোর করে, নন ভেনোমাস স্নেক, অ্যাবসলিউটলি ফাইন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিকে বা সাপে ঘুরে খাচ্ছে, আমাদের ফিল্ড যেতে হবে না, কারণ ফিল্ড আমার ঘরে চলে এসছে। আই ওয়াজ ভেরি হ্যাপি যে নেক্সট আধ ঘন্টা বসে বসে ঘরে বসে বিছানায় বসে বসে দেখতে পেলাম, ছবি তুলতে পারলাম। বাট ইট ইজ অল বিসাইড প্ল্যাটো। তো প্ল্যাটো যেটাকে আমরা ভাবছিলাম ব্যারেন ল্যান্ড, অ্যাকচুয়ালি সাপোর্ট লট অফ লাইফ। তো আমরা ওই অনেক আর্টিকেলও বানাই, আবার শর্ট ফিল্ম বানাই, এটা ক্লিপিংস অফ দ্যাট শর্ট ফিল্ম। I too felt like that when I saw it for the first time. But is it really the case? No. After 20 years, I can proudly say that no, I was wrong. That habitat, which is considered as the best land, is the best land for all these animals. So every rock actor made me believe that no, this is a wonderful place and it needs to be protected, it needs to be saved. তো এগুলো সব ইন্টারনেটে অ্যাড ফিল্ম, এগুলো ক্লিপিংস আছে, তো দেওয়া আছে। তো বেসিক্যালি যখনই আমার মনে হয় যে দিস ইজ অ্যান ইস্যু টু টক অ্যাবাউট, তখন আমরা আর্টিকেল করি বা ছোট ফিল্ম বানিয়ে দিই। তো সেগুলো সব ফ্রি স্পেসে অ্যাভেলেবেল আছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইউটিউব, অল অ্যাভেলেবেল। তো ইস্যু, আমি যে ইস্যুর কথা বলছিলাম, যে ইস্যুজ আর দেয়ার, তো উই টক অ্যাবাউট দ্যাট। বাট মোর ইম্পর্টেন্ট ফর আস অ্যাজ ইন্ডিয়ানস, অ্যাজ মানে ইন্ডিয়ান স্টুডেন্টস রয়েছে, আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখো ইন্ডিয়া ইজ অ্যান অ্যামেজিং প্লেস। অ্যামেজিং প্লেস এই কারণে, এবং আমাদের সেটা জানা জরুরি এই কারণে যে আমরা যদি নাই জানি যে আমাদের এরকম একটা দারুণ ব্যাপার আছে, then how we can take care of all these resources. We are very special, we are blessed.
We have the highest mountain in the world. We have, there is the Himalaya, this is Greater Himalaya. From Gangotri, you can see the Gangotri glacier, যেখান থেকে গঙ্গা এসছে, তপবনের মেট্রো দেখা যাচ্ছে। So we have the highest mountain of the world. We have desert, তাই না? We have desert, we have high altitude desert, cold desert. মানে এদিকে হট ডেজার্টও রয়েছে, কোল্ড ডেজার্টও রয়েছে, আবার রেড ডেজার্টও আছে। তামিলনাড়ুতে রেড ডেজার্ট, ভাস্ট এরিয়া, বিউটিফুল হ্যাবিটেট। We have Western Ghats, solar forest, rain forest, আমাদের নর্থ ইস্টার্ন এভারগ্রিন ফরেস্ট, dry deciduous forest of central India, Gangetic plains, riverine ecosystem. This is from Koyna Tiger Reserve, Maharashtra. So we have all kind of ecosystem. So why we have grasslands? We have 7,000 kilometer long coast. I mean, যদি আমি আইল্যান্ডগুলোকে বাদ দিই, আমাদের মেইন ল্যান্ডে প্রায় 7,000 কিলোমিটার লম্বা কোস্ট। সো ওই কোস্টে আমাদের ম্যানগ্রোভও রয়েছে, হ্যাবিটেট রয়েছে, যেখানে দিস ইজ দ্য আরিবাডার ছবি, যেখানে লক্ষ লক্ষ অলিভ রিডলি টার্টল কাম ফর ব্রিডিং বিকজ উই হ্যাভ দ্যাট কোস্ট। না সবাই, নোবডি, নো কান্ট্রিজ আর ব্লেসড লাইক আস, যে যাদের মাউন্টেন রয়েছে, ডেজার্ট রয়েছে, রেন ফরেস্ট রয়েছে, গ্রাসল্যান্ড রয়েছে, কেভ রয়েছে। দেন উই হ্যাভ টু সেটস অফ আইল্যান্ডস, যেটা কিনা এমনও তথ্যবদ্ধ যে একই রকমের আইল্যান্ড। আমাদের দুটো আইল্যান্ড দুটো রকমের। আন্দামান হচ্ছে একটা আর্কিপেলাগোর পার্ট, যেটার ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। ওদিকে লাক্ষাদ্বীপ, সেটা অ্যাটোলস, যেখানে আন্ডার ওয়াটার ভলকান থেকে যেটা তৈরি হয়, পুরো রিফ দিয়ে তৈরি। ওখানে কিন্তু ভেজিটেশন ইন্টারেস্টিং নয়, আন্দামানে ভেজিটেশন ইন্টারেস্টিং, ওখানে রিফও ইন্টারেস্টিং। অ্যান্ড আন্দামান হ্যাজ অ্যামেজিং ডাইভার্সিটি। আমরা যে মালদ্বীপ বললাম, তাই না, মালদ্বীপের ফিশ নাম্বার অফ ফিশ স্পিসিস ইজ 600 প্লাস, আন্দামান 1200 প্লাস, ডাবল। বাট আমরা ভাবি যে মালদ্বীপ বলি হেভি জায়গা, না, আন্দামান মানে 200 জায়গায় মোর টু ডিসকভারি করবো, মজা তো আর কি। তো আমরা এতই লাকি যে আমাদের লাক্ষাদ্বীপ, যে অ্যাটোলস। তো আমাদের ইন্ডিয়া ইজ লাইক আ মিনি প্ল্যানেট আর্থ, যেখানে মনে হচ্ছে যে পুরো পৃথিবীটাকে একটা দেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সব রকমের হ্যাবিটেট আছে বলে উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাইমেট জোন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আমাদের দেশে কোনো পয়েন্ট অফ টাইমে কোনো না কোনো জায়গা আছে যেখানে একই সময় ঠান্ডাও আছে, কোনো একটা জায়গা আছে যেখানে এখন গরমও আছে, কোথাও এখন শুকনো, কোথাও বৃষ্টি হচ্ছে। সো উই হ্যাভ অল ক্লাইমেটিক জোন। তো আর একটা আমরা কি চাইতে পারি? আর এটা তো আমাদের কোইন্সিডেন্স, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের কোইন্সিডেন্স, উই আর লাকি। তো উই আর ব্লেসড। তো নাও উই নিড টু নো অ্যাবাউট দিস, কারণ আমাদের এইটা কমপ্লেক্সিটিটাও বুঝতে হবে যে এই সমস্ত কিছু আছে, এত বায়োডাইভার্সিটি আছে। উই হ্যাভ আ রিফ, বিউটিফুল কোরাল রিফ, যে আমাদের এত বায়োডাইভার্সিটি রয়েছে এবং কোএক্সিস্টেন্স রয়েছে প্রচুর জায়গায়। ওয়াইল্ড লাইফ ইজ সার্ভাইভিং উইথ পিপল। তো আমরা যদি এইটা না জানি, কমপ্লেক্স সিচুয়েশন, এই কারণে উই হ্যাভ 1.4 বিলিয়ন পিপল অলসো। তো এটা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আছে এবং কালচারাল প্রোটেকশন সিস্টেম আছে, যেটা আমরা যদি মেনটেন না করতে পারি, আমরা এই রিসোর্সেস খুইয়ে দেবো। তো যে কারণে আমাদের জানা জরুরি যে ইন্ডিয়া ইজ সো স্পেশাল উইথ হ্যাবিটেটস অ্যান্ড দ্য বায়োডাইভার্সিটি। ফর এক্সাম্পল, এটা আন্দামানের ছবি, যে আন্দামানেই ধরে নেওয়া যায় যে আন্দামানের উপর এখন প্রচুর ডেভেলপমেন্টের প্রেশার আছে। উই নিড টু নো যে আন্দামান, এটা আন্দামান প্যাকেট আইল্যান্ড, এই জায়গা দেখলাম না। এগেইন আই ওয়াজ লাকি টু বি হিয়ার। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে প্রচুর আননোন আইল্যান্ড সার্ভে করছিলাম, এখানে আমি ডাইভও করেছি। বিউটিফুল রিফ অ্যান্ড ফরেস্ট, এখানে এমনিতে কোনো লোক যায় না। তো এই আন্দামানের হ্যাবিটেট লাক্ষাদ্বীপের মতো, এখানে ম্যানগ্রোভ রয়েছে, এখানে রেন ফরেস্ট রয়েছে এবং অ্যানশিয়েন্ট ফরেস্ট রয়েছে, বিউটিফুল কোরাল রিফ, মাইক্রো লাইফ, ম্যানগ্রোভস, এবং সেখানে নানান লাইফ সার্ভাইভ করছে। যদি আমরা সিগ্রাস কলোনি রয়েছে ম্যানগ্রোভিয়াতে, যেখানে ডুগং পাওয়া যায়, যেটাকে সিকাও বলা হয়। তো আমাদের মানে সব কিছু রয়েছে না আন্দামানে। এতগুলো এন্ডেমিক স্পিসিস আছে, আন্দামান উডপেকার, আন্দামান ক্রে, ওয়াইল্ডেন স্পাফসাউল, নারকন্ডাম হর্নবিল, যেটা বলছিলাম। দেন কেভ সিস্টেম, যেখানে কিনা এডিবল সুইটলেটসের কলোনি রয়েছে। উই হ্যাভ ইভেন অ্যাক্টিভ ভলক্যানো। মানে আর কি চাই একটা দেশের মধ্যে? সবই একটা দেশের মধ্যে সব দিয়ে দিয়েছে আর কি। নাও উই হ্যাভ টু, মানে আমরা যদি রেসপন্সিবল এবং অ্যাওয়ার না হই,
আমরা এইসব রক্ষা করতে পারবো না, মানে বা আমাদের অ্যাকশন, আমাদের যে ডিসিশন, সেই ডিসিশন যাতে প্রচুর রেসপন্সিবল এবং সুইটেবল হয় টু কোএক্সিস্ট উইথ অল দিস সিস্টেম, সেইটার জন্য এটা খুব জরুরি জানাটা যে আমাদের কি আছে। যে রিফ আছে এবং সেখানে বিউটিফুল কোরাল রিফ আছে ব্যারেনের ওইখানে। নিকোবরে যেখানে এখন প্রচুর ডেভেলপমেন্ট, নিকোবর ইজ আনাদার, যেখানে লেদার ব্যাগের কলোনি রয়েছে, লেদার ব্যাগের ব্রিডিং কলোনি, যেখানে প্রত্যেক বছর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রিডিং কলোনি অফ লেদার ব্যাগ টার্টল, নিকোবর ট্রি শু, অল এন্ডেমিক, হ্যাঁ। নিকোবর লংটেল মাকা মেগাপড, তার মানে শুধুমাত্র নিকোবর ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ইফ উই লুজ ইট ফর এভার ফ্রম দ্য প্ল্যানেট। তো দিস ইজ স্পেশাল। আমাদের জানা দরকার যে আমাদের এতগুলো জিনিস রয়েছে যেটা আমরা অন করি আর কি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে কারণে তো উই ট্রাই টু টেল দ্য স্টোরি অ্যাবাউট ইট, এবং স্টোরি বলার নিয়মই হচ্ছে এটাই যে দেখো, এইটা বলা যে দেখো আমাদের এইসব আছে, আমরা যদি এটাকে হারিয়ে ফেলি আমরা হারিয়ে ফেলবো ফর এভার। তো উই ডিড স্টোরি, উই মেড সাম ফিল্মস অন নিকোবর হ্যাবিট্যাট, দেন Galathea Bay, this is a clipping also I think. In 1,000 to survive. Galathea Bay is so immaculate that 4 species of sea turtles nest here, including the world's largest, the leatherback. Galathea Bay Wildlife Sanctuary lies on the tip of Great Nicobar Island, the southernmost island of the Andaman and Nicobar archipelago. Isolated from mainland, here creatures have taken independent routes to evolution, evolving into species that exist nowhere else in the world. The devastating 2004 tsunami destroyed 90% of these mangrove forests. But slowly and steadily, Galathea began to breed. On a moonless night, Galathea waits for its special visitor, the female leatherback sea turtle, the largest sea turtle in the world. The nocturnal nester has come to lay eggs at Galathea. Leatherback turtles spend their life at sea, but females travel over 10,000 kilometers to nest on these shores. During peak nesting season, the nights are packed with action. As many as 15 leatherbacks show up to nest in a single night. Those who survive will draw into the largest, deepest diving turtles. Males never see land, but females may return to Galathea to lay eggs, but only if Galathea is protected. On the southern tip of the Andaman and Nicobar archipelago, in a rainforest by the shore, a rare brown bird says, the Nicobar megapode. In March 2021, a team from Roundglass Sustain travelled to Great Nicobar, the last island of the archipelago, to spot some of its rarest creatures. Instead of incubating their eggs with body heat like other birds, the megapods construct massive nests with sand, twigs, leaves, and even seashells. But searching for a shy, elusive bird in a thick rainforest is no easy task. Megapods were once common along these coasts, but no more. Today, their very existence is at stake. The story of this eerie silence goes back to 2004, when a devastating tsunami changed the fate of the islands and its inhabitants. 70% of the megapod population that builds nests close to the coast vanished overnight. But for this ground dweller, the greatest long-term irreversible threat is from habitat loss. In January 2021, the Indian government denotified several protected areas along the archipelago, including the Galathea Bay Wildlife Sanctuary. We were fortunate to witness the megapod in its natural habitat. But as the survival of its only home becomes more and more fraught, I wonder if our first encounter will be our last. How did a small population reach the isolated, deep water oceanic islands of Nicobar? Left alone in a string of plentiful islands with virtually no predators, they evolved into a unique subspecies. Found only on 3 Nicobar islands and nowhere else in the world. For hundreds of years, the local pandanus fruit has been one of their favorite foods. But the
Nicobar monkeys have mastered another skill that most other species haven't: opening a green coconut. Once humans moved into the islands, the clashes were almost immediate. Coastal forests around Campbell Bay that once had thriving pandanus groves were cleared to accommodate human settlements. Playful macaques that came in large groups soon became the most visible enemy. As both populations gained strength, the monkeys and humans of Nicobar found themselves at odds with each other. But today, Nicobar is the only home they have known, adapted to, and survived in against all odds. Conservation initiatives that work with local communities are the only hope to ensure that the Nicobar long-tailed macaques continue to survive in their only home. These are all endemic species. This is a clipping. These are all clippings. The main films are there in the YouTube রয়েছে। এইটা ব্যারনের রয়েছে, ক্লিপিংস রয়েছে। ব্যারনের With diversity. But one of its best kept secrets lies far from the mainland, in the remote waters of the Andaman Sea, a hidden world where fire meets water. This is Barren Island, India's only active volcano. Barren Island may seem small, just 3 kilometers across, but it's only a small part of the story. For nearly 150 years, Barren Island lay dormant. And then, in 1991, the giant awakened. Beneath the surface, something remarkable was happening. Today, Barren Island's reef is one of the healthiest in the entire region, teeming with life. Barren Island is a paradox, a volcano that destroys and creates. Here in the heart of the Andaman Sea, Barren Island is not barren after all. It is alive in every possible way. তো যেহেতু আন্দামান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জোন, যেখানে এত কিছু রয়েছে, তো উই আর ওয়ার্কিং দেয়ার। তো আমরা কোরালের উপর ফিল্ম বানিয়েছি, তারপরে রাইজোফোরার ফিল্ম বানিয়েছি, তো ওখানে অনেক এখনো কাজ চলছে আর কি। সো আওয়ার ডিউটি ইজ টু টক অ্যাবাউট দ্য প্লেসেস হুইচ নিড অ্যাটেনশন। তো অ্যাজ আ ফটোগ্রাফার আমাদের ডিউটি হচ্ছে সেইটাই নিয়ে আসা, যে যে একটা ভীষণ ইম্পর্টেন্ট হ্যাবিটেট সম্পর্কে সমস্ত লোকের অ্যাওয়ার থাকা দরকার, যাতে সেখানে রেসপন্সিবল অ্যাক্টিভিটি হয়। এটা আসামের একটা জায়গা, ফায়ারফ্লাই দেখা যাচ্ছে, এবং উপর দিকে দেখতে জায়গাটা এরকম। তো আমি বলছিলাম যে আমাদের স্পেশালিটি, যে ইন্ডিয়া হ্যাজ আ লাইক অ্যানিমেলস লিভ উইথ পিপল, কোএক্সিস্টেন্স ইজ দ্য স্ট্রেংথ। তো এইখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টারেস্টিং গোল্ডেন ল্যাঙ্গুয়েজ, যেটাও কিনা এন্ডেমিক রিজিয়ন অ্যাকচুয়ালি। তো এই গোল্ডেন ল্যাঙ্গুয়েজ কোথাও পাওয়া যায় না, এবং এইখানে এই ভিলেজ যেটা কাকুই জানা, এখানে যারা সার্ভাইভ করছে, এবং সেখানেও নানা রকম থ্রেট রয়েছে তাদের, যে মানুষের সঙ্গে তারা সার্ভাইভ করছে, জীবনযাত্রা যেমন চলে ওরা ওদের মতো থাকে, লাইফ গোজ অন। ওরা ওখানে মাঝে মাঝে ফল খেয়ে যায়, খুব কমফোর্টেবল, কিন্তু সেখানে থ্রেট রয়েছে, যেটা কখনো ইলেকট্রিকিউশনে গোল্ডেন ল্যাঙ্গুয়েজ মারা যায়, যেখানে ওপেন তার থাকে না, যেখানে কখনো ইলেকট্রিফাইড হয়। তো যখনই আমরা এটা জানাতে পারবো পলিসি মেকার্সকে, পলিসি মেকার্স ক্যান টেক অ্যান অ্যাকশন। ওখানে কিন্তু যেমন এই রোড রয়েছে না, রোড কি প্রচণ্ড হতো। তো ওখানে এখন আমরা যাওয়ার পরে ডিএমের সঙ্গে কথা হয়েছিল, ওখানে ব্রিজ বানিয়ে দেওয়া আছে যেখান থেকে গোল্ডেন ল্যাঙ্গুয়েজ ক্রস করে। তো উই হ্যাভ টু টক অ্যাবাউট ইট। প্লাস ডগের প্রবলেম যেটা বলছে, সেটা সবসময় খুব উদ্যোগের পিছনে ধাওয়া করে, এবং কোনো ওপেন এরিয়া থাকলে তাদেরকে পালাতে হয়। এবং উই ডিড স্টোরি, এটা ফিল্ম হচ্ছে গোল্ডেন, এটাও ইয়েতে রয়েছে, ইউটিউবে রয়েছে।
এটা একটা শর্ট ক্লিপিং, যেটা উড়িষ্যাতে আমরা ইয়ের উপর ক্রোকোডাইলের উপরে সল্ট ওয়াটার ক্রোকোডাইলের উপরে একটা ফিল্ম বানিয়েছিলাম। তার শুরু তো বেসিক্যালি যে সাবজেক্টগুলো সম্পর্কে আমরা কম জানি আর কি, সেগুলো আমাদের টার্গেট, যে এইটা যেরকম ইরাবতী ডলফিন, ওই ইরাবতী ডলফিনের উপর খুব একটা কিছু আগে পড়া হয়নি। তো আমরা দুটো ফিল্ম বানিয়েছি অ্যাকচুয়ালি, এটার একটুখানি ক্লিপিং করে যেটা ভেরি ইন্টারেস্টিং।
বাট আমি জাস্ট গিভিং অ্যান আইডিয়া যে কি সাবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করি। এটা যেরকম কফি প্ল্যান্টেশন, কর্ণাটক, এটাকে দেখে মনে হচ্ছে যে ফরেস্ট, অ্যাকচুয়ালি নিচে পুরো কফি প্ল্যান্টেশন রয়েছে, অ্যান্ড ইটস অ্যাগ্রো ফরেস্ট, অ্যান্ড অলসো অ্যাগ্রো ফরেস্ট অলসো ক্যান সাপোর্ট লটস অফ লাইফ ফর্ম। মজার ব্যাপার হচ্ছে এখানে ডক্টর বিষ্ণুপ্রিয়া এখানে কাজ করছে এই ফ্রগ অ্যাম্ফিবিয়ান্স, মেইনলি অ্যাম্ফিবিয়ান্সের উপর 36 স্পিসিস অফ এন্ডেমিক ফ্রগ স্পিসিস ওখানে পেয়েছে, এবং সেটা আমরা একটা স্টোরি করি, সেটার উপর ফিল্ম বানাই। এবং এটা করার কারণটা হচ্ছে এটা যে কীভাবে আমরা প্ল্যান্টার্সকে, যারা প্ল্যান্টার্স যারা প্ল্যান্টেশনের ওনার, হাউ উই ক্যান কানেক্ট দেম। যখনই আমরা ওদেরকে কানেক্ট করতে পারবো, দেয়ার স্টেপ উইল বি রেসপন্সিবল। তারা তো যা কারণ করছে, অসুবিধা নেই, চাষ তো করতেই হবে, কিন্তু চাষের জায়গাও যদি কোনো আমাদের লাইফকে সাপোর্ট দেয়, সেটা যদি তারা জানা থাকে। এরকম ওই যে নদী, অনেক সময় আমরা ক্লিন করার নামে ড্রেসিং করে ফেলি, তার আকাশে ঘুষ টুস কেটে দিই, কিন্তু এইটাই অনেক যেরকম এইখানে এই স্ট্রিমের মধ্যে নিক্টিপ্যাক্টোরাস গ্র্যান্ডিস এখানে ব্রিড করে এই ফ্রগটা, এই উপরে ডিম দেখা যাচ্ছে, রিসেন্টলি ডিসকভার্ড। এবং এদের এই ফ্রগ শুধুমাত্র কফি প্ল্যান্টেশনেই পাওয়া গেছে, তার বাইরে এখন অব্দি পাওয়া যায়নি, হয়তো থাকবে, কেউ দেখেনি হয়তো, বাট অ্যাজ অফ নাও কফি প্ল্যান্টেশনেই পাওয়া গেছে। বা লুটিওলাস, এরা কফি প্ল্যান্টেশনের মধ্যে এই সমস্ত ফ্রগ ব্রিড করছে। আমাদের র্যাকোফোরাস, আমাদের গ্লাইডিং ফ্রগ, এই গ্লাইডিং ফ্রগ প্রচুর কফি প্ল্যান্টেশনে প্রচুর পপুলার, রাউসচেস্টার, গ্ল্যান্ডোসিস। সেখানে প্ল্যান্টেশনের মধ্যে প্রচুর ব্র্যাকেট ফাঙ্গাস থাকে, যে সমস্ত শেল্টার গাছ থাকে না, যেখান থেকে স্টোরিং দেখা যাচ্ছে। তো লটস অফ থিংস আর হ্যাপেনিং। তো দ্যাট ইজ ডক্টর বিষ্ণুপ্রিয়া। তো এই ডান্সিং ফ্রগের উপর, এই ডান্সিং ফ্রগ এই স্ট্রিমগুলোতে ব্রিড করছে। তো ইনি একজন প্ল্যান্টার্স, এটা ডক্টর শশাঙ্ক দলবি, যে একজন নাম অর্নিথোলজিস্ট এবং হার্পোলজিস্ট অলসো। সো দেয়ার গোল ইজ টু কানেক্ট দ্য প্ল্যান্টার্স। তো আমাদেরও যে আমি স্টোরি করছি বা ফিল্ম বানাচ্ছি, যে গোলটা হচ্ছে যে হাউ উই ক্যান কানেক্ট দেম সো দ্যাট very responsible ecosystem will be created. I mean, human ecosystem. যে এইটার আগে হয়তো তার আইডিয়াই ছিল না যে আমাদের এই প্ল্যান্টেশনের মধ্যে এত কিছু লাইফ সাপোর্ট পায়। যখনই কমিউনিকেশন হলো তখন জানতে পারলো। তো পরবর্তীকালে যখন ওরা পেস্টিসাইড ইউজ করবে বা কোনো ড্রেসিং করবে, তো দে উইল ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, বিকজ নাও দে নো ইট। সো উই ডিড দ্য স্টোরি, উই মেড আ শর্ট ফিল্ম অলসো। দিস ইজ এখানে শর্ট ক্লিপিংস অফ দ্যাট ফিল্ম। In our biodiversity to be called conservation landscape. But that doesn't mean it can't support the wildlife. It clearly can, in a way where we can all sustainably live, right? Whether it's the people, but also the fish and the snakes and the frogs and insects and plants. And when you have such complex landscapes, we need these plantations to boost what the particular areas provide. তো যেরকম ওইটা সাইন্টিফিক মানে প্ল্যান্টার্সটাও গোল, এবং সাইন্টিফিক কমিউনিটি হু আর ওয়ার্কিং, তাদেরকেও তো ইন্সপায়ার করা জরুরি। আমরা যেরকম একটা ফিল্ম বানিয়েছিলাম, এটা হচ্ছে একজন সাইন্টিস্ট যারা কাজ করছে ইন্ডিয়ান সুইফলেটসের উপর, এই ভেঙ্গুলা রকের মধ্যে আর কি। So nobody talks about those stories, this Indian suitplates, so we did a short film on this. I just thought, they are like, normal items like Andaman. But then when I first visited them, I was like, oh my god, what are these? The Vengula Rocks archipelago has around 23 islands, of which there are only 2 islands have the colony of Indian people, and these 2 colonies are the only known breeding colonies in Maharashtra of the species. That's why they are very, very important. The first day when I sat for Roost Count, what I see is like 1,000 birds entering at the same time. And then I was like, oh my god, this is not a cakewalk. This is going to be like very difficult. It was challenging for me to design the study. During the breeding season, 2 10-gram of birds spit 10 gram of saliva. They had to spend a lot of energy to regurgitate that saliva. And the most exciting habitat was wetland. There are so many questions unanswered, so much to learn about the species. That's what brings me back again and again, and the journey goes on. এটা অবশ্যই ইউটিউবে আমরা ইয়েতে গুজরাটে আমরা অ্যাকচুয়ালি মেরিন ন্যাশনাল পার্কের উপর কাজ করছিলাম। তখন আমরা
আমাদের রেঞ্জার্স যখন ফরেস্ট রেঞ্জ অফিসার বলে যে এইখানে একটা বাঁধ আছে ওই জামনগরে অ্যালং দ্য কোস্ট 90 কিলোমিটার আগে ছিল, এখন ভেঙে ভেঙে 40-50 কিলোমিটার বাঁধ আছে, এবং এই বাঁধটা পুরো স্যালাইন ওয়াটার ইন্টারফেসটাকে মেনটেন করে। বাঁদিক সমুদ্র ম্যানগ্রোভ দেখা যাচ্ছে, ডান দিক ফ্রেশ ওয়াটার। তো যারা ওই সল্ট প্যান্স যারা বিজনেস রয়েছে তারা চায় বাঁধটা ভেঙে দিয়ে সল্ট ওয়াটার এখানে ঢুকে যায়। সল্ট ওয়াটার ঢুকে গেলে এই সমস্ত বড় বড় ওয়েটল্যান্ড রয়েছে ফ্রেশ ওয়াটার, সেগুলো সমস্ত ড্যামেজ হয়ে যাবে, ইন্টারফেসও ইয়ে হবে। কিন্তু ওই ফরেস্ট রেঞ্জ অফিসাররা আমাদের বললো, আমার সঙ্গে যখন কমিউনিকেট হয়েছিল, বললো যে কি করবো, ওরা যেভাবে মাঝে মাঝে এসে বাঁধ ভেঙে দিয়ে যাচ্ছে। তো তখন আমরা বলি ঠিক আছে, আমরা একটা ফিল্ম বানাই যেটা দিয়ে তুমি দেখাতে পারো। তো উই মেড আ ফিল্ম অন দ্যাট, যে কেন বাঁধটা খুব ইম্পর্টেন্ট, হাউ ইট ইজ, মানে কীভাবে কেন সাপোর্ট দিচ্ছে, কীভাবে ইভেন ফার্মারদেরও সাপোর্ট করছে, যেখানে এরকম বড় বড় ওয়েটল্যান্ড রয়েছে। এটা একদিকটা যেখানে ফ্রেশ ওয়াটার, প্রচুর পাখি এখানে উইন্টার ব্রিড করে। তো আমরা এই ফিল্মটা বানিয়ে ওদেরকে দিয়ে আসি। সো ইট ইজ ভেরি ডিফারেন্ট, মানে এক একটা জায়গায় একটা ইস্যু দেয়ার ডিফারেন্ট। আমাদের ডিউটি হচ্ছে যে মার্জিনাল সিচুয়েশনকে অ্যাড্রেস করা। হতে পারে মার্জিনাল স্পিসিস, মার্জিনাল হ্যাবিট্যাট, মার্জিনাল সায়েন্টিস্ট, মানে যে সায়েন্টিস্টের কথা কেউ হয়তো বলছেই না, তাই না, বা মার্জিনাল ট্রাইবস যারা কাজ করছে। তো উই আর ওয়ার্কিং অন অল অফ দেম। দিস ইজ দ্য মার্জিনাল হ্যাবিট্যাট অলসো, যে মেরিন ন্যাশনাল পার্ক, গালফ অফ কচ্ছ, যেখানে খোলা জল কিছু দেখা যায় না। তো সেখানে এমনি ফিল্ম বানানো খুব চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই নোবডি, বলছিলাম না যে পিপল ডোন্ট ডু বাট ডাজন্ট সেল। কিন্তু আমাদের অ্যাজ আ ফটোগ্রাফার বলতে কি, আমাদের কাজ হচ্ছে সেইটা করা যেটা নিড, নট হোয়াট সেলস। হোয়াট ইজ নিড, উই ডোন্ট নিড টু ডু দ্যাট। তা অ্যাজ আ ফটোগ্রাফার আমাদের কাজ হচ্ছে এই লোককে ভাবতে বাধ্য করা। সেটাই না হলো ইট ইজ নট আ সাকসেসফুল ফটো। মানে সেটা যদি লোককে কানেক্টই না করে, তাহলে বললাম এটা কিন্তু ওইখানকার রিফ দেখে প্রচন্ড ঘোলা জল। সামহাউ আই ম্যানেজ টু গেট অল দিস কোরালস অ্যান্ড দিস আর গনিফোরাস। এই ক্র্যাকটা যখন সামনের দিকে আমি দেখতেও পাইনি, এত ঘোলা জল। যাই হোক, তো ওখানে যে রিফ, তার উপরে মানে প্রচুর ওখানে রিফ একটু করে, সেখানে প্রচুর কোরালস, আদার লাইফ, অক্টোপাস, রে সব রয়েছে। এবং উই মেড আ ফিল্ম জাস্ট টু সে দ্যাট সি দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট হ্যাবিটেট, যেখানে দেখে মনে হচ্ছে খুব একটা ঘোলা ব্যাপার কিছুই নেই, বাট দ্যাট ইজ অলসো সার্ভিং মানে অনেক রেজিলিয়েন্ট কোরালস। ওখানে প্রচুর সান এক্সপোজ থাকে, সিলটেশন থাকে, ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যাকচুয়ালি। প্লাস ইন জামনগর আমরা একটা ওখানে করতে মানে জামনগর ইজ আ গ্রেট এক্সাম্পল অফ কোএক্সিস্টেন্স, যেখানে লোক এবং অ্যানিমাল একসাথে রয়েছে। সো দ্যাট ক্যান বি অ্যান এক্সাম্পল ফর আদার সিটিজ। সো দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য কালচারাল প্রোটেকশন সিস্টেম, যে আমাদের একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। এবং এটা জরুরি, কারণ এটা একটা চেন্নাই স্টোরি। আমি 2-3 বছর আগে করেছিলাম, যার সঙ্গে ক্যালকাটা লিঙ্ক আছে। জায়গা থেকে মনে হচ্ছে চেন্নাইতে খাওয়ার জল নেই, অথচ ওখানে প্রচুর ওয়েটল্যান্ড ছিল। 90 স্কোয়ার কিলোমিটার একটা ওয়েটল্যান্ড ছিল, পল্লিকার্নাই মার্শ বলে, যার 60% বুঝিয়ে দেওয়া হলো। এবার মার্শের মানে খাওয়ার জল নেই, অথচ রাস্তায় গিয়ে জল জমে আর কি, সেই জল যাওয়ার জায়গা নেই। এইরকম মার্শ ছিল আর কি, পুরো 90 স্কোয়ার কিলোমিটার। সেখানে আমরা ওটাকে বুঝিয়ে বাড়ি বানিয়ে ফেললাম। এবং মার্শ কি করে, আমাদের এখানে তো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রয়েছে, সমস্ত রান অফ ওয়াটার ওখানে আসে, এসে ওখান থেকে নিচে গ্রাউন্ড ওয়াটার টেবিলে যায়, তাই না। এবার গ্রাউন্ড ওয়াটার, সেই আমরা তো কি পরিমাণ জল লিফট করছি, ভেবে দেখো যে প্রচুর জল লিফট করছি। যদি গ্রাউন্ড ওয়াটারের সাপ্লাই বন্ধ হয়ে যায়, আমাদের ইউজটা হচ্ছে ওয়ান ওয়ে এক্সট্রাকশন। এখানে কি হচ্ছে, যখনই মার্শটা বুঝিয়ে দেওয়া হলো, সমস্ত রান অফ ওয়াটার চলে গেল সমুদ্রে, চলে গেল সল্ট ওয়াটারের ওখানে। আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল অনেক নিচে নেমে গেল, যার ফলে এখানে খাওয়ার জল আর বা সেই সমস্যা সবারই হবে। যে কোনো সিটিতে ইফ ইউ আর নট ইউ আর ডুইং দিস, আমরা ভাবছি প্রফিট করছি, উই আর মেকিং লস। অ্যাজ আই সেড, যে আমরা ভীষণ বাজে ম্যাথামেটিক্সে। এবং সেই সমস্ত যে ওয়েটল্যান্ড ওখানে এখনো খানিক বেঁচে ছিল, আমি সেটাকে রেকর্ড করা, এটা হয়তো যখন আমি তুলেছিলাম এখন এখানে বাড়ি হয়ে গেছে। এটা একটা ফুটের নেস্ট ছিল, যেখানে সেখানে বাড়ি ফ্ল্যাট ল্যান্ড ফর সেল, সেটাও চলছে, রাস্তা হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে। এবং বাড়িতে জল সাপ্লাই করতে হচ্ছে গাড়ি করে আর কি, মানে জল কিন্তু খাওয়ার জল নেই। আমরা কেন করছি, কারণ আমরা জানি না, আমরা বুঝতে পারছি না। আমরা যেটা করছি ভাবছি প্রফিটেবল, কিন্তু আমরা জানি না যে এটা কীভাবে ড্যামেজ করে। আমরা অনেক সময় আমাদের যাদের বাড়ি ঘর আছে না, আমরা করি না ক্লিনিং এর নামে আমরা গাছপালা কেটে দিই, কিন্তু এই মাইক্রো হ্যাবিটেট ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের দুটো বাড়ির মাঝখানে গলি, তার মাঝখানে একটু প্যাচ রয়েছে, বুশ, সেখানে হয়তো দুটো প্রজাপতির লার্ভা থাকে, সেটাই বারবেট তুলে নিয়ে নেস্ট বানায়, তাই না। এই যে আমরা পরিষ্কার করার নামে কাটিং, প্লাস আমার বাড়ির আশেপাশে আমরা কংক্রিটাইজেশন করে দিই না,
যে দেখতে ভালো লাগে, পুকুরের নিচ বাঁধিয়ে দেওয়া, সমস্ত ভুলভাল আইডিয়া আর কি, যে যখনই আমরা কংক্রিট করে দিলাম জল নিচে গ্রাউন্ড ওয়াটারে পৌঁছতে পারবে না। সো অল ওয়াটার উইল গো থ্রু রিভার, থ্রু থ্রু ওশেন অর সি। তো সেই সিটিজেন সায়েন্সটাও তো আমাদের জানা দরকার। তো যে সমস্যা চেন্নাই ফেস করেছিল, তো উই ডিড আ স্টোরি অন দ্যাট টু লেট পিপল নো হোয়াট ইজ হ্যাপেনিং। দিস ইজ অ্যানাদার ইস্যু। এটা হচ্ছে সুন্দরবনের বন্যা। সুন্দরবনে যখন বন্যা হয়, সিচুয়েশন জাস্ট অপোজিট, এটা পাখিরালার ছবি আছে বলতে গেলে, কারণ আমি আসার সময় থেকেছিলাম টু কভার টু আন্ডারস্ট্যান্ড কি হয়। এখানে বাঁধ ভেঙে জল ঢুকে যায়, কারণ মজা হচ্ছে এখানে যে হাই জলের এই মানে যদি হাই টাইডের লেভেল কখনো বেড়ে যায়, যেটা কিনা গ্রামের যে গ্রাউন্ড লেভেল তার থেকে উঁচু থেকে ভাঙলে জল ঢুকবে, সিম্পল। তো ওইখানে আসার সময় যেটা হয়েছিল, ঝড়ের সঙ্গে হাই টাইড কোইনসাইড করে গেছিল সেম টাইমিং। মানে হাই টাইডের সময় ঝড় এসেছে, যেখানে আরো ওয়াটার লেভেল বেড়ে দেখা যাচ্ছে যে ওয়াটার লেভেল আর বাড়ির লেভেল দেখলে বোঝা যাচ্ছে যে বাড়ির লেভেলটা নিচে আছে। তো এই যে এখানে দেখলে বোঝা যায় জলের লেভেল আর লেভেলটা ডিফারেন্স রয়েছে। তো ইট ইজ লাইক আমরা ফোর্সফুলি লিভিং দেয়। এটা আমাদের টেকনিক্যালি ম্যানগ্রোভ থাকার কথা ছিল, আমরা ওখানে বসবাস করি, কিন্তু এই বাঁধ না থাকলে বন্যা হবে, এবং এই বাঁধ বাঁচাতে গেলেও ম্যানগ্রোভ লাগবে। আবার কাশ্মীরের যে, এটা যে কাশ্মীরের বন্যার ছবি, যেখানে যেটা ফ্ল্যাশ ফ্লাড হয়, আমি বলছি ডিফারেন্ট ধরন নাকি একটা জায়গার, শুধুমাত্র আমরা ওটাকে জোর করে থাকছি। এইখানে কি হয়, পাহাড়ের ক্যারেক্টার, সেখানে হঠাৎ করে কোনো পাথর জমা হয়ে নদী থেকে ফ্ল্যাশ ফ্লাড হয়ে ভেঙে আমার চোখের সামনে ব্রিজ কিনে চলে গেল। মানে এমন নয় যে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথাও একটা নদীর উপরে কোনো জায়গায় হয়তো প্রচুর জল হঠাৎ জমে গেছে, সেটা আচমকা যখন থ্রেশহোল্ড ক্রস করে গেছে ভেঙে নিয়ে চলে গেছে। আমি দেখাচ্ছি এই কারণে যে আমাদের অ্যাড্রেসিং খুব ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমার কাজিরাঙার, এটা দেখলেই বোঝা যাবে কেন বলছি কাজিরাঙার বন্যা। কাজিরাঙার বন্যা প্রত্যেক বছর, এখন আসামে কি পরিমাণ বন্যা হচ্ছে, তাই না? যদি আমরা ব্রহ্মপুত্রর কোর্স দেখি, রিভার কোর্স, দ্য ভেরি ওয়াইড রিভার কোর্স, অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা নদীর কোর্সের মধ্যে বসে আছি। নদীর কোর্স ওই যে যতটুকু নদী দেখা যায় না, যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, ওইটা নদীর কোর্স নয়। নদীর কোর্স হচ্ছে 20 কিলোমিটার 30 কিলোমিটার, কারণ নদী তার গতিপথ পরিবর্তন করে, এবং যেখানে যে অ্যালুভিয়াল ফ্লাড প্লেন হয় এত ফাটাই, এবং কাজিরাঙা ইজ এ ব্লেসিংস। যে কাজিরাঙা এখানে দেখো এটা কিন্তু একদম পুরো নদীর ফ্লাড প্লেন, মানে কখনো নদী এখানে চলে আসতে পারে, কিন্তু আমরা ওখানে জোর করে বসে আছি এবং নদীর কোর্সে বসে আছি। নদী নিজের খেয়ালে যখন জল আসে আমরা ওটাকে বন্যা বলছি, ওটা কিছুতেই বন্যা নয়। এখানে দেখলে বোঝা যাবে কাজিরাঙা ইজ অ্যান আইডিয়াল সিটি, যেখানে এই হচ্ছে বাঁদিক হচ্ছে ব্রহ্মপুত্র, ওই ডান দিকের ইয়েলো লাইনের বাঁদিকটা হচ্ছে কাজিরাঙা, ডান দিকটা হচ্ছে কার্বি আংলং। সো দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক সেটিং। যে কারণে কাজিরাঙা যে বন্যা হবে, জল জঙ্গলে যাবে, জঙ্গলের পশু চট করে কার্বি আংলং হাই এলিভেশনে আছে, অ্যানিমেল সব উপরে উঠে চলে যাবে, আবার জল লেগে যাবে, অ্যানিমেল ফিরে আসবে, জায়গাটা ফার্টাইল হবে, প্রচুর মানে নিউট্রিয়েন্টের প্রচুর রিনিউয়াল হয়ে যাবে। ইটস এ ফ্যান্টাস্টিক সেটিং। প্রবলেম হলো কোথায়, আমরা একটা রাস্তা বানিয়ে দিয়েছি, ওই অ্যানিমেলের যাওয়ার পথটাকে বন্ধ করে দিয়েছি। এইবার এটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি, ওটা তো ইয়ে ছবি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি। এই যে কাজিরাঙা, ওই হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। দিস ইজ ইন ড্রাই সিজন, দিস ইজ ইন মনসুন। আমি প্লেনে যেতে যেতে একবার নোটিস করেছিলাম, ওই জন্য দুবার গিয়ে আমি ছবিটা তুলে রেখেছিলাম যে কীরকম দেখতে হয় আর কি। মানে এইটা হচ্ছে ড্রাই সিজনের সময় কাজিরাঙা, আর এটা যখন জল ডুবে যায় সেই সময় জল যাওয়ার কথা ছিল, অ্যানিমেল যাওয়ার কথা ছিল পাহাড়ে, আমরা রাস্তা বানিয়ে দিচ্ছি, অ্যানিমেল আর যে ক্রস করে যেতে পারে না, কারণ প্রচুর অ্যানিমেল মারা যায়, যে কারণে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে এরা ক্রস করে পাহাড়ে পৌঁছতে পারে না। সো আমরা যেটাকে অ্যাকচুয়ালি প্রবলেম বলছি ন্যাচারাল, আসলে ন্যাচারাল ওটা নর্মাল, মানে বন্যা ইজ এ ভেরি নর্মাল ফেনোমেনন। আমরা সেটাকে অনেকটা গড়বড় করে রেখে দিয়েছি। তেমনি উড়িষ্যাতে আমরা একটা স্টোরি করছি, যেটা কিনা এলিফেন্ট কনফ্লিক্ট বলা যায় না, দিস ইজ দ্য স্টোরি অফ 3 ভিকটিমস, যেখানে এই হাতি কিন্তু অ্যাকচুয়ালি এমন নয়, যারা সময় বলে না হাতি জঙ্গল পাচ্ছে না, জঙ্গলের বাইরে এসে কিছু খাচ্ছে, মানে জঙ্গলে কিছু খাওয়ার নেই। সামটাইমস দে এনজয় ফিডিং ইন কাল্টিভেটেড এরিয়া, মানে সেখানে এসে তারা এইখানে প্রায় 350 হাতি ঘুরে বেড়াচ্ছে পুরো ফরেস্টের বাইরের ল্যান্ডস্কেপে, যেখানে আইডিয়ালি এরকম ল্যান্ডস্কেপ, যেখানে ক্ষেত আছে, জল আছে, শেল্টার আছে, এটা দিব্যি মজায় আছে আর কি। এখানে কারোর কিছু করার নেই, মানে এখানে লোকেরাও ভিকটিম যারা সাফার করে, এখানে হাতিও ভিকটিম, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট প্রচুর এখানে এফোর্ট নেয়, ম্যানেজ করতে হিমশিম খায়, তারাও ভিকটিম। দিস ইজ দ্য স্টোরি অফ 3 ভিকটিমস। তো এইটা বোঝার দরকার, যে কারণে আমরা অনেক সময় হয় অ্যানিমেলের পক্ষ নিই অথবা মানুষের পক্ষ নিই। আমরা কখনো বলছি যে
অ্যানিমেলের জন্য এরা সব কিছুই করে না বা ফরেস্ট কিছুই করে না। সো বেসিক্যালি আমাদের ওই ন্যারেটিভ আন্ডারস্ট্যান্ডিং সেইটা বোঝার জন্য এইটা বোঝা জরুরি যে অনেক সিচুয়েশন যদি আমরা ভেতরে খতিয়ে দেখি সেখানে অনেক সময় খুব স্টেলমেট সিচুয়েশন, এখানে কিছু করার নেই আর কি। মানে এমনই অবস্থা যে দেখবেন এখানে যে আমি হাতি হতাম আমিও থাকতে পছন্দ করতাম, বা দিনের বেলা আবার ছায়া ঢুকে যাও, জল খাও, এখানে খেতে প্রচুর ফসল, হেভি মজা। তো এমন নয় যে জঙ্গল, এরা জঙ্গল থেকে এমনি কিছু হাতি এখানে যে এখানেই জন্মগ্রহণ করে, যারা জঙ্গল দেখেইনি তারা এখানে থাকে, এবং প্রত্যেক দিনের এই কনফ্লিক্ট চলতে থাকে আর কি। মানুষ ভাঙা থাকে, ক্ষেত থেকে ভাঙা থাকে, বাড়ি ভাঙে, প্রত্যেক দিন এই ট্রেন ক্রস করতে হয়, ফরেস্টকে সব ম্যানেজ করতে হয়, ট্রেনকে দাঁড় করিয়ে। দিস ইজ এ ডেইলি সিনারি, এভরি ডে এটা একটা রুটিনে চলতে থাকে আর কি। বাট দ্যাট ইজ বিকজ অফ দ্য সিচুয়েশন। তো এটা এমন নয় যে কেউ একটা দোষী, তো আমাদের ওই দোষী খুঁজে বের করা সবসময় দরকার নেই আর কি। মানে অনেক সময় সিচুয়েশনটাকে হ্যান্ডেল করাটা বেশি ইম্পর্টেন্ট। দিস ইজ অ্যানাদার স্টোরি অফ উত্তরাখণ্ড। এটা আমার ইস্যুস নয়, এটা ন্যাচারাল হিস্ট্রি। এটা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেখানে আমি অ্যাকচুয়ালি হিমালয়ান পাম্পসিমেট করছিলাম। একদিন আমি ওক ট্রিটা দেখলাম, ওক ট্রিটাতে ওক ইজ ভেরি ভেরি মানে একটা সিঙ্গেল ট্রি ইজ লাইক ইকোসিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, প্রচুর জল হোল্ড করে। এবং সেখানে আমি দিনের বেলা দেখছি প্রচুর সমস্ত উঠপেকার এখানে এসে রুপাস বেলিং সব এসে না এখানে এই হোল এখান থেকে স্যাপ বেরোচ্ছে, সেগুলো খেতে আসছে আর কি। আমার মনে হলো যে এখানে রাত্রিবেলাও পাক্কা কিছু আসবে। আমি রাত 10টার সময় ওখানে ফিরে গেছিলাম, দিল্লিতে ফ্লাইং স্কুইল, এবং যেটা অনেকদিন ধরে ঘুরছিলাম হিমালয়ান পাম্পসিমেট, সেটাও আমি ওখানে দেখলাম ওই স্যাপ খেতে চলেছি, স্যাপ খেতে খাচ্ছি, যেটা ওকের বডি থেকে বেরোচ্ছে আর কি। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সকালবেলা দেখে সেটাকে আইডিয়া করে দেখা গেল যে একটা গাছের মধ্যে পুরো ইকোসিস্টেম চলছে। সো উই ডিড আ স্টোরি। দিস ইজ আনাদার স্টোরি অফ জেসামি, যেখানে কিনা লোকে আগে ইয়ে করতো, মানে ট্র্যাডিশনাল হান্টিং চালু ছিল। তো আমি তখন জানতে পারি যে এখানে লোকে ইয়ে করছে, পাখি দেখানোর চেষ্টা করছে এবং মারা বন্ধ করে একটা ট্যুরিজম করার চেষ্টা করছে। আমার মনে হলো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আমার মনে হলো যে আমি যদি ওদের উপর একটা ফিল্ম বানাই তো ইট উইল ইন্সপায়ার দেম, অ্যান্ড এটা একটা এক্সাম্পল হতে পারবে। তো আমি যাওয়ার পরে যখন পরে ওখানে ভিলেজ কাউন্সিলের সঙ্গে কথা বলার পরে যেটা হলো যে পিপল আর সো গুড, আমি ওদেরকে একটা প্রপোজাল দিলাম যে তোমরা কেন তোমার ল্যান্ডটাকে একটা কমিউনিটি রিজার্ভে ট্রান্সফর্ম করে দেবে। তো 10 মিনিটের মধ্যে ওরা এগ্রি করে গেল, অ্যাকচুয়ালি 10 মিনিট টু 10 মিনিটস। এবং পরবর্তীকালে আমরা এরা সব যারা ছিল হান্টার, তারা কিনা এরা ট্র্যাকারে পরিণত হয়েছে। এইগুলো সব হচ্ছে হিউজ, ওখানে বিশেষ হিউজ স্টেশন পাওয়া যায়, যেটা দেখার জন্য আমি মেনলি গিয়েছিলাম। এবং প্রথমে ভেবেছিলাম যে স্টোরিটা এটা করবো যে লোকে ওখানে মারার বদলে রক্ষা করছে, ট্যুরিজম করছে, সেখানে পাখিটা দেখা যাবে, এখানে আমার গল্প শেষ হবে। কিন্তু যখন দেখলাম যে লোকে এত ভালো এবং দে এগ্রিড টু কনভার্ট দ্য ল্যান্ড ইনটু আ কমিউনিটি রিজার্ভ, তো ফাইনালি আরও 2 বছর লেগে গেল, কারণ আমরা ওটাকে এটা ইউসের আরেকটা ফিমেল ছিল, এটা মেল। পরে এই 2024-এ আমরা এই কমিউনিটি রিজার্ভের ইনাগুরেট করি পুরো ভিলেজ হিস্ট্রি, পুরো এরিয়া। এখন সেখানে পুরো ট্যুরিজম চলছে, জেসানি হিউসের কমিউনিটি রিজার্ভ। সো দ্যাট ওয়াজ আ গ্রেট স্টোরি অফ দিস পিপল, যারা কিনা এটা করেছিল। এটা একটা ফিলিংস রয়েছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল লাইক হাউ উই ডিসাইড স্টোরিজ অ্যান্ড কিভাবে marginal situation hunting the bird, but they are trying to show the bird tourist. This story is very fascinating to me, and I thought if I can discuss with them and if they agree to transform this land into a community reserve. এটা রিলিজ হবে, এটা খুব শীঘ্রই রিলিজ হবে। তো যাই হোক, বাট কমিউনিটি রিজার্ভ ইজ দেয়ার নাও, পিপল ক্যান গো অ্যান্ড সি দ্য হিউজ ফেজান ইজিলি। এবং আরও অন্যান্য অ্যানিম্যাল নাম্বার বেড়ে গেছে, দেখা যাচ্ছে নতুন পাখি পাওয়া যাচ্ছে, অ্যান্ড ইট ক্যান বি অ্যান এক্সাম্পল ফর আদার ভিলেজেস ইন নর্থ ইস্ট। তো সেটাই গোল, যে হাউ উই ক্যান স্প্রেড মেসেজেস অ্যান্ড ইস্যুজ অ্যান্ড এভরিথিং। এইটা আবার স্যাটার ট্র্যাগোপারের স্টোরি। আমি সিঙ্গালিলাতে কোনোদিন সময় নিয়েছিলাম ছবি তোলার জন্য, একবার 40 দিন ছিলাম কিছুদিন পাই না দেখতে। তারপরে পরবর্তীকালে গিয়ে আমি অনেকদিন পরে এই ছবিগুলো 2013 সালে তোলা ছবি। But it was very difficult to see once time. Then I went to Bhutan. And আমি কেন বলছি যে কীভাবে সিচুয়েশন আলাদা হয়। সিঙ্গালিলাতে আমার যেখানে 40 দিন লাগলো, ভুটানে ওখানে কালচারালি দে ভেরি মাচ কানেক্টেড উইথ ওয়াইল্ড লাইফ, দে ডোন্ট কিল, দে ডোন্ট হান্ট। ব্ল্যাকনেক ক্রেনের নামে একটা ফেস্টিভ্যাল হয়, এখানে ব্ল্যাকনেক ক্রেনসে যে লোকে ফেস্টিভ্যাল করছে যেখানে, এবং সেখানে আমি এই মঙ্কের বাড়ি গিয়ে থাকি, যার বাড়িতে এই স্যাটার ট্র্যাগন এসে ঘুরে বেড়ায়। মানে আমি যখন 40 দিন এসে ছবি তুলছিলাম, তার আমি গিয়ে দেখলাম এখানে যেহেতু এই
এই এই যে মাইন্ডসেট, এই যে লোকের যে সাইকোলজি এবং লোকের যে অ্যাকসেপ্টেন্স, সেইটার কারণে আমি গাড়ি করে একবার যাচ্ছিলাম, দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার মুখোমুখি হচ্ছিল, আমাদের এখানে মারপিট হতো, যে প্রায় ধাক্কা মেরে দিয়েছিল, তো দুটো ড্রাইভার নামলো, আমার ড্রাইভারটাও অন্য গাড়ির ড্রাইভার, দুজনে জড়াজড়ি করলো, গাড়ি চলে গেল। সো দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ দ্য পিপল, অ্যান্ড এটা শোজ দ্য হাউ কমফোর্টেবল অ্যানিমালস আর অ্যারাউন্ড দেম। এবং এরকমভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, আমার যা বাবা 40 দিন ধরে পাখির ছবি তুললাম, সেই পাখি এখানে দেখো কিন্তু আরামসে ঘুরে বেড়াচ্ছে। তো এটা একটা গ্রেট এক্সাম্পল অফ কোএক্সিস্টেন্স। মোনা যা কিনা একদম শাড়ি, দেখো এরকম মঙ্কের পাশে ঘুরে বেড়াচ্ছে, ব্রাউন গোরা। So this is another interesting story from Bhutan.